আচ্ছা, নতুন বাংলাদেশ। আমার মাথায় বেশ কয়েকটা জিনিস ঘুরছিল স্যার যখন বলছিলেন যে আমরা আসলে এই মুহূর্তে জনসংখ্যায় বিশ্বে অষ্টম, 35th ইকোনমি। আমাদের প্রায় 20 মিলিয়নস ডায়াসপোরা, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে চোখে চোখ রেখে ফাইট করার মতো আমাদের একটা ইয়াং জেনারেশন আছে, যারা তাদেরকে অলরেডি প্রুভ করেছে। যখন আমাদের যারা অগ্রজ, তারা তাদের জায়গা থেকে চেষ্টা করতে করতে একটা সময় এমন অবস্থায় গিয়েছে যে ভাবছিল যে আল্লাহ না চাইলে মনে হয় আর সম্ভব নয়, তখনই সেই ইয়াং জেনারেশন বিন্দুমাত্র জীবন রক্ত কোনো কিছুর পরোয়া না করে সেই দানবের সামনে নেমে পড়ে, এবং সেই দানব যা কিছু কেড়ে নিয়েছে, কিন্তু বিন্দুমাত্র নেগোসিয়েশন না করে বাংলাদেশকে নতুন একটি স্বাধীনতা এনে দিয়েছে। এবং আমার জায়গা থেকে মনে হয় মাত্র স্যার যেটি বললেন যে আমাদেরকে আসলে এই কঠিন সময় যদি আসে, তাহলে ইউক্রেনকে তো অনেকে প্রোটেক্ট করছে, আমাদেরকে কে করবে? আমরা আপনাদের আশ্বস্ত করতে পারি, এই ইয়াং জেনারেশনের উপর ওইটুকু ট্রাস্ট রাখতে পারেন যে শরীরে আমাদের এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমাদের দিকে ওই দৃষ্টিতে আর কেউ তাকাতে পারবে না। আমরা আমাদের জায়গা থেকে গ্রাউন্ডের বিভিন্ন জায়গায় গ্রাউন্ড ওয়ার্ক করার চেষ্টা করি। আমাদের একটা ছোট্ট টিম, একদম আনঅফিসিয়ালি। যেহেতু আমাদের এই মুহূর্তে টপিক আমি যেটা দেখলাম যে ফ্লারিশিং ইকোনমিক্স অফ দ্য বে অফ বেঙ্গল। অ্যাকচুয়ালি আমরা যদি আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভে চিন্তা করি, বে অফ বেঙ্গল হয়ে পুরো বিশ্বে আমাদের ইকোনমিকে ফ্লারিশ করার আগে দেশের ভিতরের কিছু জায়গা, যেই জায়গাগুলোতে পরিবর্তন খুবই জরুরি, এবং এটা সম্ভব না হলে আলটিমেটলি ন্যাশনাল থেকে গ্লোবাল লেভেলে ফ্লারিশ করার মতো যে ওয়েটা, সেই ওয়েটা আসলে সবসময় বাধাগ্রস্ত হবে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না। তো আমরা আমাদের জায়গা থেকে আজকে এই গল্পটা প্রথম শেয়ার করছি। ছোট্ট একটা টিমকে, 3 জনের একটা টিমকে আমরা আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা এই অভ্যুত্থানের গুরুত্বপূর্ণ জায়গায় কোঅর্ডিনেট করেছে, তাদেরকে আমরা দায়িত্ব দিয়েছিলাম যে কেন আসলে এই যে দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতিটা হচ্ছে, আমরা অর্থনীতি নিয়ে কথা বলছি, অথচ আমার দেশের এই যে বিশাল সংখ্যক একটা মানুষ, একটা অন্তর্বর্তীকালীন সরকার চেষ্টা করছে, তারপরও তাদের মানে অর্থনীতিতে এতভাবে এত দিক থেকে এত মানুষের চেষ্টা, কিন্তু তাদের হাতের নাগালে এত চেষ্টার পরও সরকার কত জায়গায় তাদের ভ্যাট ট্যাক্স মওকুফ করেছে, সরকারের অনেক দিক থেকে আয়ের পথগুলো পর্যন্ত রহিত করেছে সরকার, তারপরও ওটি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তো আমাদের এই টিম প্রায় 1 মাস কাজ করেছে এটার পিছনে, একদম আনঅফিসিয়ালি। তো এরপরে আমাদের ফাইন্ডিংস যে জিনিসগুলো এসেছে, আসলে আমরা আজকে আমি আমার জায়গা থেকে এই বিষয়গুলো এখানে অবশ্যই একটু সংক্ষেপে তুলে ধরতে চাই। কারণ আমার মনে হয়েছে যে আমরা অর্থনীতির কথা চিন্তা করব, অথচ আমাদের যে খেটে খাওয়া মানুষ, প্রায় 60-70% মানুষ, যাদের আসলে এত কষ্টের জীবন ধারণ প্রত্যেক দিনের হিসেব প্রত্যেক দিন করতে হয়, তাদেরকে কিভাবে আমাদের কিছু চক্র, কিছু মানুষ জিম্মি করে ফেলছে। এবং আমরা যদি আমাদের অর্থনীতিকে উত্তরণ করতে চাই, অল্প কিছু মানুষের কাছে আমাদের জিম্মি হওয়া থেকেও আমাদের উত্তরণ ঘটাতে হবে। তো আমরা যেটা দেখলাম যে আমাদের এখন একজন ধরেন উপদেষ্টা আছেন, বাণিজ্য উপদেষ্টা, এই পদে এর আগে মন্ত্রী হিসেবে থাকতেন, বাণিজ্য মন্ত্রী। তো আপনি উপদেষ্টাই বলুন আর বাণিজ্য মন্ত্রী বলুন, আমি শুধু এখনকার সময় বলছি না, পূর্বের সময়ের কথা বলছি, একসাথে ওভারঅল এই জায়গাটাতে যে মানুষটা বসেন, দুইটা ভাগে হতে পারে। একদম খুব সাদামাটা ভাবে যদি ভাগ করি, হয় তিনি বাণিজ্য সংশ্লিষ্ট অর্থাৎ বড় একজন বিজনেসম্যান, যার এক্সাম্পল এখন আমরা দেখতে পাচ্ছি ওই ফ্যামিলির একজন মানুষ, অথবা যেটি দেখা যায় যে যার বড় বড় বিজনেসম্যান, তাদের একজন স্টেক হোল্ডার, অংশীদার, তাদের একজন শেয়ার হোল্ডার। এটা প্রত্যক্ষভাবে না, প্রচ্ছন্নভাবে পরোক্ষভাবে, যে শেয়ার আসলে তারা সরাসরি এখানে নেন না, মানুষ দেখেনও না, যে শেয়ার জমা হয় হয়তো বা ওই যে আমাদের ওয়েস্টে গিয়ে আর কি। তো এই যে মানুষরা, তারা তাদের জায়গা থেকে যখন ওই চেয়ারটাতে থাকেন, আমি বেশ কয়েকটা আমাদের ফাইন্ডিংস নিয়ে কথা বলবো, তখন এই মানুষগুলো ওই চেয়ারটাতে বৃহৎ অর্থে দেশ বা দেশের মানুষের কথা চিন্তা না করে নিজের নিজের পরিবারের লাইফ টাইম একটা মানে অর্থনৈতিক সাম্রাজ্য তৈরির চিন্তা করেন আর কি, যেটা তিনি না, তার পরের 5 পুরুষে শেষ করতে পারবেন না কোনোদিন।
এই জায়গাটাতে তাদের মাথায়, যদি তিনি বিজনেসম্যান হন, চিন্তা করেন ক্ষমতা তো 1, 2, 5 বছরের জন্য, কিন্তু আমার বিজনেস সারা জীবনের জন্য, আমার পরবর্তী প্রজন্মের জন্য। তিনি তার পলিসিগুলাই ওইভাবে করেন, কিংবা যে সীমাবদ্ধতাগুলো ততটুকুই তিনি সেখান থেকে সামগ্রিকভাবে উত্তরণ ঘটানোর চেষ্টা করেন, যতটুকু তার কিংবা তার অংশীদারদের বিজনেসে ক্ষতি করবে না। এটা চিন্তা করেন না যে কতটুকু আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন, বাংলাদেশের মানুষের জন্য প্রয়োজন। সো এই জায়গায় তাদের কাছে দেশ এবং দেশের মানুষের আগে ব্যক্তি স্বার্থটা প্রাধান্য পায়। এখনো আমরা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট, সেটা মন্ত্রী পরিষদ হোক, আমলাতন্ত্র হোক, ওই মানুষগুলোর সেভাবে এক্ষেত্রে আগ্রহ দেখতে পাচ্ছেন স্টিল অ্যাট দিস মোমেন্ট। এরপরে যে জিনিসটা হয়, এখানে মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যারা আমলাতন্ত্রের বিভিন্ন পদে যে মানুষগুলো রয়েছে, আমলারা, সেটা স্থানীয় প্রশাসনে ইউএনও ছিলেন, তারা এক সময় ডিসি ছিলেন, এখন আমলাতন্ত্রের বিভিন্ন জায়গায় আছেন। তারা তাদের জায়গায় বিভিন্ন প্রোগ্রাম, এটা ব্যক্তিগত হতে পারে, পারিবারিক হতে পারে, প্রাতিষ্ঠানিক হতে পারে, এই প্রোগ্রামের জন্য কিছু বড় বড় বিজনেসম্যানের কাছে যান, কমিউনিটির কাছে যান, গিয়ে স্পন্সর নেন, যা প্রয়োজন তার চেয়ে অনেক বেশি নেন, কিছু নিজের পকেটে ঢোকান। এইভাবে স্পন্সর নিয়ে তারা ওই প্রতিষ্ঠানগুলোর কাছে এক প্রকার জিম্মি হয়ে যান। এরপরে এই মানুষগুলোকে ব্যবহার করে ওই প্রতিষ্ঠানগুলো তাদের জায়গা থেকে মানে যত রকমের অসৎ সুযোগ সুবিধা নেওয়া যায় সেটা নেয়, ফলে এই কন্ট্রোলটা তারা প্রশাসনিকভাবে করতে পারেন না। এবং আমরা যে জিনিসটা দেখি, এটা সংক্রান্ত কিছু ল করা হয়েছে, এবং এই যে ভোক্তা অধিদপ্তর নামে একটা অধিদপ্তর আছে, খুবই অবাক করা বিষয়, এই ভোক্তা অধিদপ্তর মাত্র সর্বোচ্চ 50,000 টাকা জরিমানা করতে পারে, অথচ শত শত কোটি টাকা এদিক ওদিক লুটপাটের বিভিন্ন এক্সাম্পল এরকম কিছু কিছু কোম্পানি করছে। এবং আরেকটা মজার বিষয়, আমরা এতদিন মনে করতাম ভোক্তা অধিদপ্তর মানে বিশাল বড় কিছু একটা। আমাদের এই টিম, আমাদের ফ্রি ন্যারেটিভটা না এখন আমাদের জেনারেট করতে হবে। এতদিন তাদের প্রভুত্ব যখন আমাদের নেতারা স্বীকার করে নিয়েছিল, সো নেতারা এমনভাবেই আমাদের মেন্টালিটি সেট করার চেষ্টা করছিল যেন আমরা তাদেরকে প্রভু মনে করেই সামনের দিকে এগিয়ে যাই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, আজকে যদি ভারতের কোনো একজন এমপি মন্ত্রী তার জায়গা থেকে বলতে পারে যে তারা সেই জায়গায় আমাদেরকে স্বাস্থ্য সেবা নেয়ার পথটা বন্ধ করে দিবে, তাদেরও এটা চিন্তা করতে হবে যে শত কোটি টাকা তার যে জাতীয় যে অর্থনীতিতে আমার বাংলাদেশের মানুষ শুধু স্বাস্থ্য ক্ষেত্রের মাধ্যমে যে অবদান রাখতো, ইম্প্যাক্ট ফেলতো, সেটাও তার বন্ধ হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমি যখন টাকা খরচ করব, হয়তো আমার নতুন একটা পথ খুঁজে পেতে কিছুদিনের একটা স্ট্রাগল হবে, বাট এরকম কিছু অস্বস্তিকর পরিবেশ আবার আমাকে মানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট এবং সবচেয়ে বড় কথা হচ্ছে গ্লোবালি অ্যাডাপ্টেশনের জন্য হেল্প করবে। আমাকে আরো 10টা পথ কোন দিকে খোলা আছে সেটা এক্সপ্লোর করতে সহযোগিতা করবে। সো আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে আমরা কারোর উপর ডিপেন্ডেন্ট না, আমরা মিউচুয়ালি ডিপেন্ডেন্ট। কেউ যদি তার জায়গায় এটা মনে করে এবং এই মানসিকতা খাটাতে চায়, আমরা জাস্ট তাদেরকে স্পষ্ট করে একটা কথা বলতে পারি, আপনাদের অ্যাপ্রোচ আমাদের প্রতি যা হবে, আমাদের অ্যাপ্রোচও আপনাদের প্রতি তাই হবে। এই জেনারেশন অন্তত এইটুকু আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি যে এতদিন আমাদের চিন্তা ভাবনাটা হয় একদিকে ভারত কেন্দ্রিক ছিল, আরেকদিকে চায়না কেন্দ্রিক। কিছু হয়তো আমাদের গার্মেন্টসের যে ডিপেন্ডেন্সি, এটা আমাদের ইউরোপ বা ওয়েস্ট কেন্দ্রিক ছিল। কিন্তু এখন মনে হয় আমাদের এই সময়টা চলে এসেছে যে আমরা যখন আমার এই বে অফ বেঙ্গল দিয়ে আমার একটা জাহাজ, আমার 2 চোখ যখন সামনের দিকে দেখবে, আমরা অবভিয়াসলি একদিকে মালাক্কা হয়ে আমি আমার কোরিয়াকে দেখবো, চায়নাকে দেখবো, রাশিয়াকে দেখবো, জাপানকে দেখবো, আমি পুরো প্যাসিফিক দেখবো। আবার আরেক দিকে আমি যখন বের হব, আমি পুরো আরব সাগরকে দেখবো, লোহিত সাগরকে দেখবো, আমি সেই জায়গায় ভূমধ্য সাগর দিয়ে পুরো ইউরোপকে দেখবো, আমি জিব্রাল্টার অতিক্রম করে পানামার 2 পাশে 2 আমেরিকাকে দেখবো। আমাদের দৃষ্টি আর কয়েকটা বা 2-3টা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। সো আমরা আমাদের জায়গা থেকে শুধু একটা জিনিস বলতে চাই যে আমাদেরকে কুক্ষিগত করে রাখা হয়েছিল কেন? নিজেদের ক্ষমতাকে সিকিউর করার জন্য। আমাদেরকে ভয় দেখানো হয়েছিল, ঠিক কেন? কারণ যারা তাদেরকে ওই ক্ষমতার প্রোটেকশন দেয় তাদেরকে যেন আমরা ভয় করি। সো এখন আমরা আমাদের জায়গা থেকে জাস্ট একটা জিনিস বলি যে আমাদের এখন দৃষ্টিটা অনেক তীক্ষ্ণ করতে হবে। আগে ছিল আমরা নিজেদের মানে গা বাঁচানোর পলিসিতে ছিলাম, এই তরুণ প্রজন্ম এখন তাদের জায়গা থেকে অন্যের দিকে তীক্ষ্ণ
দৃষ্টি দিবে। এই তরুণ প্রজন্ম তীক্ষ্ণ দৃষ্টি পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় দিবে ঠিক এ কারণেই, কারণ আমি যখন জাস্ট নিজের সেফটি সেফ গার্ডের কথা চিন্তা করব, তখন অন্যজন আমার দিকে নজর দিবে। কিন্তু আমার নজর যখন এখন গ্লোবালি যাবে, তখন আমাদের জায়গা থেকে একটা জিনিস অন্তত হবে যে আমি নতুন কাউকে নেভিগেট করতে পারি আর না পারি, আমার উপরে কেউ নজরদারি করতে পারবে না। অর্থাৎ এক স্টেপ সামনে আমাদের জায়গা থেকে এই চিন্তাটুকু করতে হবে। এবং ফাইনালি জাস্ট একটা জিনিসই আমাদের জায়গা থেকে আমরা মনে করি, আমাদের এখন এক্সপ্যানশন করতে হবে। ল্যান্ডের এক্সপ্যানশন কতটুকু সম্ভব বা সম্ভব নয় সেটা সময় নির্ধারণ করবে। এমনও বলবো না যে কোনোদিন সম্ভব না, হতেও পারে, কিন্তু কালচারাল এক্সপ্যানশন মাস্ট। বাংলাদেশের যে এই কালচারকে আমাদের ডে বাই ডে গ্লোবাল কালচার করতে হবে। তারা তাদের জায়গা থেকে ডমিনেন্সি ক্রিয়েট করেছে বিভিন্নভাবে, আমাদেরকেও আমাদের জায়গা থেকে আমাদের কালচারের মাধ্যমে, আমাদের ইকোনমির মাধ্যমে এই ডমিনেন্সি, আমাদের এই এরিয়া, এই সীমানার এক্সপানশন ঘটাতে হবে। আমরা আমাদের জায়গা থেকে বিশ্বাস করি, আমাদের যদি ওইটুকু ইন্টিগ্রিটি যেটুকু আমরা এই অগাস্টে দেখেছি এই জেনারেশনে থাকে, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলো, সাধারণ মানুষ এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন, তারা এই রক্ত আর লাশগুলোকে সামনে রেখে এই জেনারেশনকে যদি সহযোগিতা করে, তাহলে আমরা বিশ্বাস করি যে আগামীর বাংলাদেশ পৃথিবীর মানচিত্রে প্রভাব রাখায়, নাম উচ্চারণে এই মানচিত্রটাকে আমরা যে জায়গায় দেখতে চাই, এই পতাকাটাকে আমরা যেভাবে উড়তে দেখতে চাই, আমরা বিশ্বাস করি আগামী 1 দশকে আমরা সেই জায়গায় দেখতে পাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সার্জিস আলমকে। আসলে যেটা হয়েছে যে আফটার লাঞ্চ আমরা শুরু করতে একটু